সুধী দর্শক, আমি অনেক আগেও করোনার সময় একবার শুরু করেছিলাম। এখন আবার শুরু করতে চাচ্ছি নিয়মিত। আমার যে বিষয় পেডিয়াট্রিক নিউরোসার্জারি এবং এর সংশ্লিষ্ট আরো কিছু বিষয়, যে সমস্যাগুলি মানুষের জানলে উপকৃত হতে পারে, সেই বিষয়গুলি নিয়ে নিয়মিতভাবে, সেটা সপ্তাহে একদিন হোক বা মাসে একদিন হোক, কিছু ইউটিউবে এবং ফেসবুকে বা আরো সোশ্যাল মিডিয়া যেগুলি আমার হয়তো অনেকটা জানা নেই, সেগুলোতে ভিডিও আপলোড করতে চাই। আহ, আমি নিজেকে নিজে প্রশ্ন করেছি, এই আপলোড আমি কেন করতে চাই? আপলোড করে কি আমি এর থেকে কোনো অর্থ উপার্জন করতে চাই? উত্তরটা না। কারণ এই ইউটিউব বা ফেসবুক থেকে অর্থ উপার্জনের পদ্ধতি আমি জানি না। সেভাবে আমার কোনো অ্যাকাউন্ট সেট আপও করা নাই। আর আরেকটি বিষয় হচ্ছে, আমি যেহেতু আহ, চাকুরিরত, কোনো এভাবে অর্থ উপার্জন করা উম, আমার মনে হয় কিছুটা অনৈতিকও হতে পারে। সেই কারণে আমি এই ধরনের ভিডিও আপলোড করে অর্থ উপার্জন করতে চাই না। সুতরাং দর্শকদের একথা চিন্তা করার দরকার নাই যে আমি অনেক বেশি লোককে এটি দেখিয়ে এর থেকে অর্থ উপার্জন করতে চাচ্ছি। তাহলে আমি কেন করতে চাই? নিজের সুনাম তৈরি করার জন্য? সেটি হয়তো না। কারণ আহ, সুনাম তৈরি করার জন্য নিজের কৃতিত্ব আহ, জানানোর প্রয়োজন হয়। কিন্তু আমি ভিডিওগুলি তৈরি করব আসলে বিভিন্ন বিষয় ভিত্তিক। ধরা যাক একটি কমন কিন্তু সাধারণ বিষয়, মাথা ব্যথা। মাথা থাকলেই মানুষের মাথা ব্যথা হয়, এরকম একটি প্রবাদ প্রচলিত আছে। কিন্তু এই মাথা ব্যথা নিয়ে সবাই কম বেশি ভুগতে থাকেন, ছোটরাও ভুগতে থাকে, সব বয়সের মানুষই আক্রান্ত হন। তাহলে এই মাথা ব্যথা সম্পর্কে মানুষ যদি আমার ভিডিও থেকে কিছু জানতে পারেন এবং তারা যদি তাদের কাছাকাছি চিকিৎসকের কাছে সময় মতো গিয়ে চিকিৎসা নিতে পারেন, তাহলে আমার ভিডিও থেকে কিছু মানুষের উপকার হতে পারে। এটি একটি বিষয়। আর সুনাম বা পাবলিসিটির বিষয়টি একেবারে যে নাই তা আমি বলবো না, কারণ এটি একটি অটোমেটিক ব্যাপার। যখন অনেক লোক দেখবে, ধরেন 100 লোক দেখলো, তাহলে 100 লোক জানলো যে আমি আহ, এই বিষয়টি নিয়ে কথা বলেছি। এটি অটোমেটিক কিছু বাই প্রোডাক্ট পাবলিসিটি হয়ে যাবে আমার ধারণা। তাহলে আমি কেন করতে চাই? পাবলিসিটিও নয়, অর্থও নয়। তাহলে কেন করতে চাই? মূলত আমি এই ভিডিওটি আহ, তৈরি করা এবং আপলোড করা যথেষ্ট শ্রমসাধ্য হবে, এটাও ঠিক। কারণ এগুলি অনেক সময় আবার একটু এডিটও করতে হয়। আমি বেশি এডিট করতে চাই না, কারণ এডিট করার সময় পাওয়া যায় না। এটি করার মূল উদ্দেশ্য মানুষের ভিতরে কিছু কিছু রোগ সম্পর্কে সচেতনতা তৈরি করা, যেটি আমি আমার মেডিকেল লাইফের প্রারম্ভিক আহ, দিনগুলি থেকেই আমার একটি ভিতরে একটি আহ, বিষয় কাজ করতো, সচেতনতা বৃদ্ধি করা, মানুষের দোরগোড়ায় গিয়ে তাকে কিছু স্বাস্থ্য সেবা দেওয়া। যার জন্য আপনাদের, বিশেষ করে আমার গ্রামবাসী যারা, তাদের খেয়াল থাকতে পারে, আমি যখন 97-এ এমবিবিএস পাশ করলাম, অনেকদিন আগের কথা, 29 বছর আগের কথা। তখন শ্রদ্ধেয় অধ্যক্ষ আনোয়ার হোসেন স্যার, আমার শ্রদ্ধাভাজন একজন শিক্ষক, যার যাকে শ্রদ্ধা করেন আমাদের বাগেরহাটের আপামর জনগণ, স্যারের উদ্যোগে আমরা নিয়মিত হেলথ ক্যাম্প পরিচালনা করতাম। হেলথ ক্যাম্পগুলি হতো এভাবে যে আমি যখন ছুটিতে বাড়িতে যেতাম, এমনকি আমি ইন্টার্নি থাকতেই শুরু করি, তখন 3 দিন 4 দিনের ছুটি পেলেই আমরা 5 টাকা করে একটা টিকিট রোগীদেরকে দিতাম। এই 5 টাকা করে এই সম্মানীটা রাখা হতো চিকিৎসা বিজ্ঞানের সম্মানের জন্য।
এবং যেটা এই ক্যাম্পের খরচে ব্যয় করা হতো, কারণ ক্যাম্প চালানোর সময় মানুষকে একটু চা খাওয়ানো লাগতো, তারপরে ওই যে কাগজে প্রেসক্রিপশন লিখতাম সেটা কেনা লাগতো। এইসব বিষয়ে কিছু খরচ হতো, ওই 5 টাকা করে নিলেই আমাদের হয়ে যেত। স্যার নিজে উপস্থিত থাকতেন। দেখা যেত ক্যাম্পে প্রতিদিন এক একটি বিষয়ে স্যার এই 15-20 জন লোককে ছোট ছোট বৈঠক করে বিষয়গুলি জানাতেন। ক্যাম্পে আমি যেমন ক্লিনিশিয়ান হিসেবে, তখন তো কেবল ইন্টার্নিতে ক্লিনিশিয়ান বা বিশেষ কিছু বলা ঠিক না, কিন্তু আমি যেমন সার্ভিস দিতাম, স্যার মানুষকে বিভিন্ন বিষয়ে অ্যাড্রেস করতেন। ধরা যাক একদিন স্যার বলতেন বাচ্চাদের দাঁত ব্রাশ করার উপযোগিতার উপরে, একদিন স্যার বলতেন এই স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করার উপযোগিতার উপরে, একদিন স্যার হয়তো বলতেন কৃমি আহ নাশক ওষুধ খাওয়ার উপরে, একদিন হয়তো বলতেন এই পানিতে ডুবে যাওয়া শিশুকে কিভাবে উদ্ধার করা এবং তার সুচিকিৎসা দেওয়া যায়, এরকম ফার্স্ট এইডের উপরে হয়তো একদিন বলতেন। এরকম স্যার দেখা যেত যে এমনকি একদিনে 2টা 3টা সেশনও নিতেন। স্যার তখন নিজের অনেক ব্যস্ততার মধ্যে অন্যান্য কাজকর্ম রেখে এসে ওই ক্যাম্পে ঘন্টার পরে ঘন্টা সময় দিতেন। আবার স্যারের বাড়ি যেখানে, কাড়াপাড়ায় গিয়েও আমরা এরকম ক্যাম্প করতাম। এবং এই ক্যাম্পগুলি আমাদের ক্লিনিক্যাল সার্ভিস অ্যাজ ওয়েল অ্যাজ পাবলিক হেলথ অ্যাড্রেস, এরকম একটি বিষয় ছিল। তখন অবশ্য রিসার্চের বিষয়টি আমার মাথায় এত সিরিয়াসলি ছিল না, থাকলে আমরা কতগুলি জিনিস আরো বলতে পারতাম। যেমন আমার ক্যাম্পে একটি জিনিস আমি অবজার্ভ করেছিলাম। প্রথমবার যখন ক্যাম্পে যাই আমি, ওই যে 5 টাকা করে নিতাম, ওর ভিতর থেকে আমরা আবার কৃমির ওষুধ কিনতাম। এটা স্যারেরই একটা নির্দেশনা ছিল। আমরা সবাইকে, যেসব বাচ্চা 3 মাসের মধ্যে কৃমির ওষুধ খায় নাই, বাচ্চাদেরটা কেনা হতো, বাচ্চাদের ডোজ, তাদেরকে একটা করে কৃমির ওষুধ ওইখানেই খাইয়ে দিতাম আমাদের সামনে। আহ, তারপরে দেখা গেল পরের বছরে কৃমির ওষুধের ডিমান্ড একটু কমে গেছে। যখন মানুষকে আমরা জিজ্ঞাসা করছি যে কোনো মাকে যে আপনার বাচ্চাকে কি কৃমির ওষুধ খাইয়েছেন 3 মাসের মধ্যে, সে হয়তো বললো হ্যাঁ ওই যে সাব সেন্টারে গিয়ে খাইয়েছিলাম, এই তো কেউ বলে 15 দিন আগে, কেউ বলে 1 মাস আগে। প্রথমবার যেখানে 3 দিনের ক্যাম্পে 3 বক্স কৃমির ওষুধ নিয়েও আমাদের শর্ট পড়লো, পরের বার দেখলাম যে 1 বক্স আমাদের শুধু ইউজ হয়েছে। ইন্টারেস্টিংলি থার্ড যে ক্যাম্প, সেখানে কৃমির ওষুধ কোনো লাগতেছেই না, কারণ হচ্ছে মানুষের ওই যে আমরা একটা সচেতনতা দিতে পেরেছি। মানুষ এখন নিজের থেকেই গিয়ে, আমাদের দেশে জানেন তো যে সরকারি ভাবে অনেক কিছু সাপ্লাই আছে এবং এগুলি ফ্রি সাপ্লাই থাকে, মানুষ শুধু একটু সচেতন ভাবে সেই সেবাগুলি গ্রহণ করলেই হয়। তা সেই সচেতনতার কারণে আর কেউ ওই কৃমির ওষুধ খাওয়ার কথা বলছেই না, যে আমরা ফ্রি দিচ্ছি তাও বলছে না। তো এই যে তখন হয়তো রিসার্চ করলে এটা একটা ভালো পাবলিক হেলথ রিসার্চের ব্যাপার হতে পারতো, যে সচেতনতা কিভাবে মানুষের ওষুধ মানে সচেতনতা বাড়ায়, সচেতনতা বিতরণ করবে। পাশাপাশি আর একটা জিনিস আমরা করেছিলাম, যে প্রথমবার ক্যাম্প করার সময় স্যার আবার আমাদের গ্রাম ভিজিট করলেন। স্যার অবশ্য আমাদের গ্রাম চিনতেন ভালো করে। ভিজিট করে দেখা গেল যে আমাদের গ্রামে 4টা বাড়িতে এই স্যানিটারি ল্যাট্রিন, যেটা সরকার ফ্রি দিত, হ্যান্ড ফ্লাশ ওয়াটার সিল ল্যাট্রিন, ওটা নাই। পরে স্যার আবার নিজেই ওই জেলা পর্যায়ে গিয়ে বিভিন্ন এইসব বিষয়ে প্রশাসনিক লোককে রিকোয়েস্ট করে এই 4 জনের বাড়িতেই এই কয়েক মাসের মধ্যেই স্যানিটারি ল্যাট্রিন বসানোর ব্যবস্থা করলেন। এবং আমাদের গ্রামটি পুরোপুরি স্যানিটারি এক্সক্রিটা ডিসপোজালের কভারে চলে এলো। তা আমরা তখন এটা যে করেছিলাম, এর ভিতরে কনসেপ্টটা ছিল যে চিকিৎসার পাশাপাশি সচেতনতাকে মানুষের দোরগোড়ায় গিয়ে পৌঁছে দেয়া। এরপরেও আমি অনেকবার চেষ্টা করেছি, বিভিন্ন সময় ফার্স্ট এইড নিয়ে কথা বলেছি, কিন্তু কখনোই কনস্ট্রাকটিভ ওয়েতে রেগুলার করতে পারিনি। কারণ আপনারা বুঝবেন যে আমার আহ, কাজকর্মের ব্যস্ততাটা একটু ডিফারেন্ট হয়েছে আমাদের। আমি সার্জন, যেহেতু পেডিয়াট্রিক নিউরো সার্জন, আমাদের একটা আনপ্রেডিক্টেবল ওয়েতে কাজ করতে হয়। অনেক সময় খুব বেশি ব্যস্ত থাকতে হয়, অনেক সময় একটু কম ব্যস্ত থাকতে হয়, অলমোস্ট সবসময় কিছু না কিছু ব্যস্ততা থাকে।
ফলে খুব রেগুলার এই কাজটা আমি করতে পারিনি। কিন্তু এখন তো আমার চাকরি জীবন প্রায় শেষ। খুব বেশি দিন চাকরি নাই। তো এই যে প্রায় শেষ চাকরি জীবন, এখন আমার কাছে মনে হচ্ছে ওই জায়গাটায় আবার ফিরে যাওয়া দরকার। কোন জায়গাটা? যে থিমটা আমাকে স্যার দিয়েছিলেন, যে ক্লিনিক্যাল সার্ভিস দিয়ে বাবু তুমি শেষ করতে পারবে না, কারণ এখানে তুমি 18 কোটি লোক, তাকে তুমি সবার কি কৃমির চিকিৎসা দিতে পারবে? কৃমি নিয়ে যদি তারা জটিলতায় পৌঁছায়। আর আমি যখন বরিশাল মেডিকেলে সার্জারি সিএ, তখন তো প্রচুর কৃমির কারণে বিভিন্ন ধরনের পেটের খাদ্যনালীতে সমস্যা পেতাম, অপারেশন করা লাগতো। তখনও ক্যাম্পে স্যার আসতেন। তো স্যার বলতেন, এত এই 18 কোটি মানুষের সবার যদি কৃমি নিয়ে এত সমস্যা হয়, তাহলে তুমি কি এত লোকের সার্জারি করতে পারবে, নাকি সেটা সম্ভব? তাহলে কি করতে হবে? যাতে করে মানুষ কৃমির ওষুধ খায়, স্বাস্থ্যসম্মত জীবনযাপন করে এবং ব্যাপারটা সম্পর্কে সচেতন থাকে। তো এইটা করলেই না এই রুগীরা আর তোমার কাছে আসবে না, তারা একটা হেলদি লাইফ লিড করতে পারবে। এরকম অনেক ফোকাসড পয়েন্ট আছে। ফলিক অ্যাসিড ট্যাবলেট বা শাকসবজি প্রপার টাইমে গ্রহণ করা একটা বিরাট স্পেকট্রাম অফ ডিজিজ থেকে মানুষকে ভালো রাখতে পারে। যাক, উদ্বোধনী একটা ছোট বক্তৃতাটা লম্বা হয়ে গেল। আর আমার আবার একটু নিজের কথা বলি, আমি আবার কথা বললে বেশি সময় ধরে কথা বলি। তাই এটাই বলবো এখন থেকে, যে রেগুলার যে ইয়েগুলা দেয়া হবে। আমার ধারণা যে ইউটিউবে 10 মিনিটের বেশি কথা বললে সেটা মনে হয় আবার আপলোড করতে অসুবিধা হবে। আমি সব টেকনিক্যাল বিষয় জানি না, রেগুলার আপলোড করলে জেনে যাব। তা ধন্যবাদ আপনাদের। আমি হোপফুল, আমার যে ইউটিউব চ্যানেল আছে ওইটার নাম আমার এই মুহূর্তে খেয়াল নাই, তবে ওটাও আমি কালকে জেনে যাব। তা এটা এখন থেকে আমি আপনাদের এটা কথা দিতে পারি যে আমি সুস্থ থাকলে, ভালো থাকলে আমি রেগুলার এই জিনিসটা আপলোড করব। এখানে আমি এখনো না, ভবিষ্যতেও না, আমি আর্থিক বিষয় কখনোই সংশ্লিষ্ট করতে চাই না। কারণ অর্থ মানুষের কাজের স্পৃহাকে বাড়ায়, কোয়ালিটিকে বাড়ায়। কিন্তু অর্থ আবার সবকিছু অর্থ দিয়েই ব্যালেন্স করতে চায়, অর্থাৎ সবকিছু অর্থের সঙ্গে কম্পেয়ার করতে চায়। এটা আমার 3 টাকা দাম, তাহলে 3 টাকার মতোই সার্ভিস দিতে হবে। আর এইটা আমার 300 টাকা দাম, সার্ভিসটা 300 টাকার মতো দিতে হবে। আর ওই অর্থের ব্যালেন্সিং না থাকলে তখন একটা ভিতর থেকে তৈরি হয় একটা সার্ভিস দেওয়ার, যে আমার এই কোয়ালিটি মেনটেন করতেই হবে। তা আমি আশা করি, আমি জানি না এই আদৌ করতে পারবো কিনা, কারণ এর আগেও আমি অনেকবার অনেক কথা দিয়েছি, এই করব সেই করব, নিয়মিত লিখবো, কিন্তু পরে দেখা গেছে আর করতে পারিনি। তবে এবার ওই যে বললাম যে করার একটা পজিটিভ দিক হচ্ছে, আমার তো চাকরিগত ব্যস্ততা শেষ দিকে। তা আমার এই যে চাকরিগত ব্যস্ততা শেষ দিকে হলে আমি একটা ডিফারেন্ট রুটিন নিয়ে চলে আসবো। ডেফিনেটলি আমাকে ক্লিনিক্যাল কাজও করতে হবে, আমার তো সংসার চালাতে হবে, পেট চালানোর জন্য তো মানুষকে কিছু কাজও করতে হবে, নাহলে তো খেতে দেবে কে? তা সব মিলায় আমি সবার কাছে এটা সহযোগিতা চাই, যে আপনারা বিষয়গুলি দেখবেন, এবং আপনারা যদি আমাকে বিষয়গুলি সম্পর্কে গঠনমূলক সমালোচনা না করেন, তখন আমার কাজ করার আগ্রহ চলে যাবে। আমি যদি দেখি যে কেউ একটা মনে হয় দেখে না, বা দেখলেও লোকজন ভালো করে শোনে না, তখন আমি আহ আগ্রহ হারিয়ে ফেলবো। আর এটা আমি শর্ট করার চেষ্টা করব। শর্টে আপনাদেরকে, যাতে আমি সেজন্য আগে একটা স্ক্রিপ্ট লিখবো। লিখে যাতে ওই যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো, সেটাও হতে পারে নিউরোসার্জারির বাইরেও হতে পারে। অনেক, আমি তো বললাম যে আমি ছোটবেলার থেকেই নানাবিধ হেলথ অ্যাওয়ারনেস নিয়ে স্যারের সঙ্গে কাজ করার ইয়ে হয়েছে, সৌভাগ্য হয়েছে। আসলে আহ সারা দেশের লোক তো আর স্যারকে চেনেন নাই। আমরা বাগেরহাটে যারা স্টুডেন্ট ছিলাম, স্যারের কন্ট্যাক্টে যারা ছিলাম, আমরা জানতাম যে স্যার আমাদের কিভাবে মনের জগৎটাকে গঠন করেছেন। এখন চাকরি শেষে আবার সেই জায়গাটায় তো যেতে হবে, না হলে তো যে কাজটা স্যার উদ্বুদ্ধ করেছিলেন সে কাজটা করা হবে না। তা সবার কাছ থেকে আহ সহযোগিতা চাই, দেখি কি করা যায়। তবে কাজটি করতে পারলে মানুষ উপকৃত হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ সবাইকে।